গুড ইভিনিং এভরিওয়ান। ওকে, আচ্ছা তোমাদের সিলেবাস সেটা তো আগের দিনই অলমোস্ট সব শেষ হয়ে গেছে। যে টপিকটা আমাদের বাকি ছিল ওখান থেকে তোমাদের কোশ্চেন আসে না বলতে গেলেই চলে, এলেও হয়তো টি ডিস্ট্রিবিউশন থেকে কিছু কোশ্চেন পেতে পারো। নর্মালি এফ ডিস্ট্রিবিউশন কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন থেকে কোশ্চেন পাবে না। ওকে, তো যাই হোক সিলেবাসে আছে, আমি সিলেবাস তো কমপ্লিট করব। আজকে পড়াচ্ছি টি ডিস্ট্রিবিউশনের কিছু অঙ্ক প্রবলেম আমরা সলভ করব। আহ দেখো কেমন লাগছে। ওকে, বেশ, তাহলে প্রথমেই টপিকের নাম লেখো টি এফ অ্যান্ড কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, তিনটে আমরা একসাথে পড়বো। টি এফ অ্যান্ড কাই স্কোয়ারটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি এভাবে লেখা হয় কাই, ঠিক আছে, কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। ওকে, বেশ, এই তিনটে টপিক পড়ার জন্য আমাদের একটা বেসিক কনসেপ্টের প্রয়োজন হয়। সেই কনসেপ্টটার নাম হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম বা ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম। ওকে, তো ডিগ্রি অফ ফ্রিডম জিনিসটা কি, জিনিসটাকে ভালো করে বোঝো। প্রথম কথা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে একটা নাম্বার। ওকে, একটা নাম্বার, একটা ন্যাচারাল নাম্বার হবে। ক্লিয়ার, মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু ওয়ান হবে। কিরকম নাম্বার, একটা এক্সাম্পল নিয়ে জিনিসটাকে বোঝায়, তারপর ডেফিনেশনে যাব। ধরো আমি কিছু নাম্বার লিখছি, 3, 5, 7, আর ধরো নিলাম 10। ক্লিয়ার, চারটে নাম্বার নিলাম। এবার তোমাকে বললাম যে এই চারটে নাম্বারকে তুমি ইন্ডিপেন্ডেন্টলি চারটে নাম্বার যা খুশি তুলতে পারো। মানে তুমি হয়তো একজন, তুমি চাইলে প্রথমে 3 তুলবে, তারপর যেমন সিকোয়েন্সে লিখেছি পরপর সেই সিকোয়েন্সে নাম্বারটাকে তুলবে, করতে পারো। কেউ একজন ধরো প্রথমে 5 তুললো, তারপরে 3 তুললো, তারপর 7 তুললো, তারপর 10 তুললো, সেটা করতে পারো। আবার ডিফারেন্ট সিকোয়েন্সে, ঠিক আছে। তার মানে কি তুমি এই চারটে নাম্বারকে যখন তুমি ইন্ডিপেন্ডেন্টলি চুজ করছো, তুমি কত রকম ভাবে চুজ করতে পারছো। তুমি চারবার চারটে নাম্বার তুলছো, হ্যাঁ কি না, চারবার চারটে নাম্বার তুলছো, মানে ইন্ডিভিজুয়াল তুমি যখন তুলছো তোমার মাথায় একটা রেস্ট্রিকশন আছে, তুমি চারবার চারটে নাম্বার চার রকম ভাবে তুলছো। তার মানে কি এক্ষেত্রে তোমার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 4। মানে তুমি ইন্ডিপেন্ডেন্টলি চারটে নাম্বার তুলতে পারছো, ঠিক আছে, যেহেতু এখানে কোনো রকমের রেস্ট্রিকশন দেওয়া হয়। এবার ধরো আমি তোমাকে এখানে একটা রেস্ট্রিকশন বলে দিলাম। রেস্ট্রিকশনটা কিরকম, আমি বললাম যে শুধুমাত্র অড নাম্বারকে তুলতে পারবে। বুঝতে পারলে, শুধুমাত্র অড নাম্বারকে তুলতে পারবে। তার মানে কি তোমার উপরে একটা রেস্ট্রিকশন অ্যাপ্লাই হয়ে গেল, তাই না। মানে তুমি, তার মানে তুমি যে ইন্ডিপেন্ডেন্টলি চারটে নাম্বারকে তুলছিলে, তুমি কিন্তু এখন ইন্ডিপেন্ডেন্টলি তিনটে নাম্বারকে তুলতে পারছো। প্রথমে 3, 5, 7 তুললে, বা 5, 3, 7 তুললে, বা 7, 3, 5 তুললে, কিন্তু 10 কে তুলতে পারছো না। তার মানে এখানে তোমার ইন্ডিপেন্ডেন্সি যেটা সেটা একটা কমে গেল। তো এক্ষেত্রে তোমার কি হচ্ছে, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। বোঝা গেল। নর্মালি কি হয়, তোমার স্যাম্পল সাইজ যেটা থাকবে বা পপুলের, নর্মালি স্যাম্পল সাইজই থাকে। স্যাম্পল সাইজ যেটা থাকবে মানে এন, স্যাম্পল সাইজটা আমরা এন দিয়ে ডিনোট করি। তো স্যাম্পল সাইজ যদি এন হয়, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম ডি ডট এফ সেটা হয় n-1, এটা মনে রাখবে, ঠিক আছে। তো মোট কথা হচ্ছে এটাই যে আমি ভ্যারিয়েবল গুলোকে ইন্ডিপেন্ডেন্টলি কিভাবে আমি কতবার আমি চুজ করতে পারছি, বা ইন্ডিপেন্ডেন্ট চয়েস কত হচ্ছে, সেটা হচ্ছে তোমার তোমার n-1, একবার কম হবে। ক্লিয়ার। কারণ হচ্ছে তোমাদের যত কোশ্চেন থাকবে সমস্ত কোশ্চেনই, মানে টি ডিস্ট্রিবিউশন বলো, এফ ডিস্ট্রিবিউশন বলো, বা কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন বলো, প্রত্যেকটা ক্ষেত্রে কি হয়, একটা করে রেস্ট্রিকশন অ্যাপ্লাই করা থাকে। যার জন্য কি হয়, ডিগ্রি অফ ফ্রিডমটা একটা কমে যায়। বোঝা গেল। তো তোমাকে যদি কোশ্চেন করা হয় টি ডিস্ট্রিবিউশনের ডিগ্রি অফ ফ্রিডম কত, তোমার অ্যান্সার হবে এটা, ইফ স্যাম্পল সাইজ ইজ এন, দেন দ্য ডিগ্রি অফ ফ্রিডম উইল বি n-1। ক্লিয়ার। বেশ, তাহলে আমি প্রথমে ডেফিনেশনটা একটু লিখে দিচ্ছি। ডিগ্রি অফ ফ্রিডমের ডেফিনেশন: ইট ইজ এ নাম্বার, it is a number
which indicates which indicates how many of the value how many of the values of a variable may be independently chosen. ওকে, তো ভ্যারিয়েবলকে তুমি ইন্ডিপেন্ডেন্টলি কতবার চুজ করতে পারছো সেটাই হচ্ছে, বা কত রকম ভাবে চুজ করতে পারছো সেটাই হচ্ছে তোমার ডিগ্রি অফ ফ্রিডম। ওকে, নর্মালি কি হয়, ইফ স্যাম্পল সাইজ ইজ n, দেন ডিগ্রি অফ ফ্রিডম ইজ n মাইনাস। সব সময় হবে এমন কিন্তু নয়। নর্মালি তোমাদের সিলেবাসে যতটা আছে বা টি ডিস্ট্রিবিউশন তোমাদের যতটা কোশ্চেন আসে বলবো না, যে যতটা তোমাদের সিলেবাসে আছে, তো সেখানে কি হয়, একটা রেস্ট্রিকশন অ্যাপ্লাই করা হয়, যার জন্য n-1 হয়। ঠিক আছে, ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু যে কোনো ন্যাচারাল নাম্বারই হতে পারে, n-2, n-3, n-4, যা খুশি হতে পারে। আপাতত তোমরা শুধু এটাই মনে রাখবে, n-1। ক্লিয়ার? তো প্রথমে আমরা এই ডিগ্রি অফ ফ্রিডমের যে কনসেপ্টটা, এটা টি, এফ, কাই স্কোয়ার তিনটেতেই কিন্তু আমাদের কাজে লাগবে। এর আগে কিন্তু কখনো আমাদের প্রয়োজন হয়নি। ওকে, বেশ, প্রথমে আমরা পড়বো টি ডিস্ট্রিবিউশন। প্রথম হচ্ছে টি ডিস্ট্রিবিউশন। ওকে, জিনিসটা কি রকম, আমি আগের দিনই তোমাদের বলেছিলাম যে আজকে যে টপিকটা, মানে আগের দিনের কথা বলছি, যে যে টপিকটা আমরা শেষ করেছি সবগুলোই ছিল লার্জ স্যাম্পল সাইজের জন্য। আর এই যে টি ডিস্ট্রিবিউশন, এফ ডিস্ট্রিবিউশন, কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন তিনটেই কিন্তু স্মল স্যাম্পল সাইজের জন্য। ঠিক আছে, তো তোমাকে প্রথমে এটা বুঝে নিতে হবে যে টি ডিস্ট্রিবিউশন যখন অ্যাপ্লাই করবে, কখন অ্যাপ্লাই করবে, যখন দেখবে স্যাম্পল সাইজটা লেস দেন 30 হচ্ছে। কারণ স্মল স্যাম্পল সাইজ বলতে আমরা আমরা লেস দেন 30 কেই ধরে থাকি। ওকে, কিন্তু এটাও সত্যি যে টি ডিস্ট্রিবিউশন কমপ্লিটলি ডিপেন্ড করে আছে নর্মাল ডিস্ট্রিবিউশনের উপর। কিভাবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। ধরো আমার কাছে কিছু স্যাম্পল আছে, x1, x2, ডট 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 xn। ওকে, টোটাল n নাম্বার অফ স্যাম্পলস আছে, n নাম্বার অফ ভ্যারিয়েবলস আছে ইন এ স্যাম্পল। তার মানে স্যাম্পল সাইজ কত হচ্ছে, n। ক্লিয়ার? বেশ, আমি ধরে নিচ্ছি, আহ, আচ্ছা এনটা কি, স্যাম্পল সাইজ, স্যাম্পল সাইজ। আচ্ছা আমি ধরে নিচ্ছি মিউ হচ্ছে তোমার পপুলেশন মিন, পপুলেশন মিন। আর সিগমা স্কোয়ার যেটা, সিগমা স্কোয়ার আমাদের কার ভ্যারিয়েন্স ছিল বলো, পপুলেশন ভ্যারিয়েন্স, তাই না? পপুলেশন ভ্যারিয়েন্স, এই ইনফরমেশন গুলো আমার কাছে জানা আছে। আচ্ছা নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা কি করতাম বলতো, যখন নর্মাল ডিস্ট্রিবিউশন করতাম আমরা সেটাকে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করতাম। তখন আমাদের ফর্মুলা কি ছিল, জেড ইজ ইকুয়ালস টু এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা বাই রুট এন। হ্যাঁ কিনা বলো, ঠিক তো? এটা ছিল ফর্মুলা। আচ্ছা তাহলে, আচ্ছা এই ফর্মুলাটা আমরা কখন ইউজ করতাম, এই ফর্মুলাটা তখন ইউজ করতাম যখন আমাদের আহ কি বলে, পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আননোন থাকতো। হ্যাঁ কিনা? আমি কি কিছু মিস করছি? না ঠিক আছে, ঠিক আছে, এটাই, এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা বাই রুট এন। এই ফর্মুলাটা আমরা ইউজ করতাম কখন, যখন হচ্ছে যখন স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করতাম। সেম কনসেপ্ট কিন্তু আমরা এখানে ইউজ করব, ফর্মুলাটা অলমোস্ট সেম। কিরকম, এখানে কিন্তু আমরা জেড ইউজ করব না, কারণ যেহেতু টি ডিস্ট্রিবিউশন করছি তার জন্য আমরা স্মল টি ইউজ করব। তো টি ইজ ইকুয়ালস টু এক্স বার
মাইনাস মিউ ডিভাইডেড বাই, এখানে হবে এস বাই √n। মানে ফর্মুলাটা চেঞ্জ হচ্ছে কোথায়, এখানে যেটা সিগমা ছিল সেটা এখানে এস হবে। এবার এসটা কি জিনিস, এসটা কি জিনিস, এসটাকে বলা হয় এস ইজ ইকুয়ালস টু আনবায়াসড আনবায়াসড এস্টিমেট আনবায়াসড এস্টিমেট অফ সিগমা স্কোয়ার। ক্লিয়ার? এসটাকে বলা হয় আনবায়াসড এস্টিমেট অফ সিগমা স্কোয়ার। তো এটার ভ্যালু কত? সো এস স্কোয়ার ইকুয়ালস টু, ভ্যালু হচ্ছে 1/n-1 সামেশন I ইকুয়ালস টু 1 টু n xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। ওকে, বা তুমি n-1 টাকে ভিতরেও রাখতে পারো, যা খুশি। সামেশন I ইকুয়ালস টু 1 টু n xi মাইনাস এক্স বার ডিভাইডেড বাই, এটা হোল স্কোয়ার হবে, ডিভাইডেড বাই n-1। এটা হচ্ছে তোমার এস স্কোয়ার। ক্লিয়ার? তো প্রথমে তোমার কি করতে হবে, এই ফর্মুলাটা ইউজ করে এস এর ভ্যালুটা বের করতে হবে, যদি কোশ্চেনে না বলে দেওয়া থাকে। তো এস এর ভ্যালুটা বের করবে, এস এর ভ্যালু বের করে দিয়ে এক্স বার মিউ, এসব তো নর্মাল ডিস্ট্রিবিউশন অঙ্ক তোমরা প্রচুর করেছো, ঠিক কিনা? তারপর তুমি সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করবে, অ্যান্সার পেয়ে যাবে। ক্লিয়ার? এখন কোশ্চেন হচ্ছে যে টি ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলাটা, সেটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো দেখতে কেন হচ্ছে? অ্যাকচুয়ালি যেটা হয়, টি ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা, আমি টি ডিস্ট্রিবিউশন ফাংশনটা লিখছি না, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। কেন? আম, আহ, ইয়ে, আচ্ছা লিখেই দিচ্ছি, তোমাদের মানে মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? টি ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা হয়, টি ডিস্ট্রিবিউশন ফাংশন, নর্মালি ডিস্ট্রিবিউশন ফাংশনকে আমরা কি দিয়ে ডিনোট করি, এফ টি, তাই না? এফ টি ইকুয়ালস টু, এটা হচ্ছে ওয়াই নট ইন্টু 1 + t² বাই নিউ ইন্টু নিউ প্লাস 1/2। নিউটা কি? নিউটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। ওয়াই নটটা কি? ওয়াই নটটা হচ্ছে এক্স নট, মানে ফার্স্ট যে পয়েন্টটা তার ফাংশনাল ভ্যালু। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা পড়ার বা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? জাস্ট আমি বলে দিলাম। এখন যেটা প্রবলেমটা হচ্ছে যে এই যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা, এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা যখন আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করব, যেমন আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে করেছিলাম, ঠিক আছে? তো গ্রাফিক্যাল যখন রিপ্রেজেন্টেশনটা করি, তখন সেই কার্ভটা অলমোস্ট দেখতে নর্মাল ডিস্ট্রিবিউশনের মতোই হয়ে থাকে। ওকে, নর্মাল ডিস্ট্রিবিউশনে কি হয়, কার্ভটা মানে নিয়ারেস্ট টু এক্স অ্যাক্সিস থাকে, কিন্তু এখানে নিয়ারেস্ট টু এক্স অ্যাক্সিস থাকবে না, এক্স অ্যাক্সিস থেকে অনেকটাই ভ্যালুটা উপরে থাকে। ওকে, তো কার্ভটা দেখতে ঠিক এরকম হয়, মানে এমন নয় যে এক্স এর নিয়ারেস্ট, মানে এক্স ইকুয়ালস টু জিরো নিয়ারেস্ট কোনো ভ্যালু পাবে, সেরকম হয় না নর্মালি এক্ষেত্রে। বাকি দেখো সমস্ত কিছু সেম আছে। কিরকম সেম আছে? যেমন আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পড়েছিলাম, কি পড়েছিলাম? নাম্বার 1, আচ্ছা এই কার্ভটা একটা বেল শেপের মতন না? নর্মালের ক্ষেত্রে আমি এই ওয়ার্ডটা ইউজ করেছিলাম, বেল শেপ। মন্দিরের ঘন্টা যেরকম দেখতে হয়, অনেকটা সেরকম বেল শেপ বলা হয়, ঠিক আছে? নাম্বার 2 কি বলেছিলাম, এটা হচ্ছে সিমেট্রিক্যাল, ঠিক? সিমেট্রিক্যাল। আচ্ছা নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে, এটাকে বলা হয় অ্যাসেম্পটোটিক। অ্যাসেম্পটোটিক মানে কি? কিছুই না, অ্যাসেম্পটোটিক মানে হচ্ছে তুমি যে কার্ভটা ড্র করছো, সেই কার্ভটা মাইনাস ইনফিনিটি পর্যন্ত, মানে ইনফিনিটি ইনফিনিটি পর্যন্ত সেটা তোমার এক্সটেন্ড করা যাবে। অ্যাসেম্পটোটিক মানে হচ্ছে এটাই, মানে মোট কথা হচ্ছে এটাই। অ্যাসেম্পটোটিক ম্যাথের একটা বিরাট বড় কনসেপ্ট, অত কিছু জানার দরকার নেই। অ্যাসেম্পটোটিক মানে এটা জেনে রাখো, তোমার কাছে যে ফাংশনটা আছে, সেই ফাংশনটা ইনফিনিটি পর্যন্ত তুমি এক্সটেন্ড করতে পারবে, মাইনাস ইনফিনিটি অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস ইনফিনিটি। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 4, নাম্বার 4 হচ্ছে যে এই যে কার্ভটা বা এই যে তোমার ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা, সেটা কি হয়, ইউনি মডেল হয়। ইউনি মডেল, এটার মানে কি? এটা কিন্তু আমি বলেছিলাম আগে। ইউনি মডেল মানে কি, কেউ বলতে পারবে? ইউনি মডেল মানে হচ্ছে যার মিন, মিডিয়ান আর মোড তিনটেই সেম হয়। ওকে,
যে সমস্ত ফাংশনের মিন, মিডিয়ান এবং মোড তিনটেই সেম হয় তাদেরকে বলা হয় ইউনিমোডাল ফাংশন। ক্লিয়ার? বাস এই চারটে পয়েন্ট তুমি টি ডিস্ট্রিবিউশনের জন্য মাথার মধ্যে রাখবে। যেটা কার্ভটা কিরকম হচ্ছে, অলমোস্ট দেখতে নর্মাল ডিস্ট্রিবিউশনের মতোই হয়। যেহেতু কার্ভটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতোই কি বলবো সমস্ত ক্যারেক্টারিস্টিক মেনটেন করছে, যার জন্য কি হয় এর যে ফর্মুলাটাও অলমোস্ট নর্মাল ডিস্ট্রিবিউশনের মতোই থাকে। শুধু এখানে কি হয় আমরা সিগমাটাকে ইউজ করতে পারবো না, আমরা সিগমার আনবায়াসড এস্টিমেটকে ইউজ করবো। ঠিক তো? এসটাকে তো সেটাই লিখেছিলাম, আনবায়াসড এস্টিমেট অফ সিগমা স্কোয়ার। তো সিগমার যে আনবায়াসড এস্টিমেট সেটাকে আমরা ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, এস এস স্কোয়ার ইকুয়ালস টু আনবায়াসড এস্টিমেট অফ সিগমা, এস স্কোয়ার হবে, এস স্কোয়ার ইকুয়ালস টু আনবায়াসড এস্টিমেট অফ সিগমা স্কোয়ার, আর সিগমার আনবায়াসড এস্টিমেট হবে এস। দেখ এই হচ্ছে গল্প। ঠিক আছে? তো কিছু কিছু জিনিস মাথায় রাখবে, কি কি বললাম। প্রথম কথা হচ্ছে যে স্যাম্পল সাইজটা দেখবে ছোট হবে। তাহলে কি বড় স্যাম্পল সাইজের জন্য আমরা টি ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে পারবো না? করতে পারবো। ওকে, কিন্তু সেখানে কমপ্লিকেটেড হয়ে যাবে। যেমন আগেও বলেছিলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশন গুলো যে প্রবলেমে সরি পয়সন ডিস্ট্রিবিউশন গুলো যে পয়সন ডিস্ট্রিবিউশনের প্রবলেম গুলো কি আমরা বাইনোমিয়াল দিয়ে সলভ করতে পারবো না? পারবো, কিন্তু কমপ্লিকেটেড হবে। ঠিক আছে? কিন্তু হ্যাঁ, বাইনোমিয়ালের অঙ্ক সবসময় আমরা পয়সন দিয়ে সলভ করতে পারবো, বাইনোমিয়ালের অঙ্ক নর্মাল দিয়েও সলভ করতে পারবো। ঠিক আছে? সো সেম জিনিস হচ্ছে এখানে, যে আমরা মানে কাই স্কোয়ারের অঙ্ক টি ডিস্ট্রিবিউশন দিয়েও সলভ করতে পারবো, কিন্তু কমপ্লিকেটেড হয়ে যাবে, তো দরকার নেই। আচ্ছা, টি ডিস্ট্রিবিউশনের একটা টেবিল আছে, সেই টেবিলটা আমি গ্রুপের মধ্যে অলরেডি পাঠিয়ে দিয়েছি। সেটা আহ করব অঙ্ক করার সময়, সেটা তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে? আচ্ছা, টি ডিস্ট্রিবিউশনের অঙ্ক করি, তারপরে আমরা এফ ডিস্ট্রিবিউশন, কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনে যাব। প্রথমে আমরা কিছু অঙ্ক করব যেখান থেকে টেবিলটা আমরা দেখতে শিখবো। ওকে, ফার্স্ট কোশ্চেন লেখো, ফাইন্ড ফাইন্ড টি 0.05 when mu equals to 16। 2 নাম্বার, টি মাইনাস 0.01 when mu equals to 10। আর 3 নাম্বার হচ্ছে টি 0.995 when mu equals to 7, when mu equals to 7। ঠিক আছে, প্রত্যেকে পিডিএফটা খোলো। আচ্ছা, প্রথম পেজেই দেখো আছে টি আলফা, ক্রিটিক্যাল ভ্যালুজ অফ টি ডিস্ট্রিবিউশন উইথ নিউ ডিগ্রি অফ ফ্রিডম। নিউটাকে কি বলা হচ্ছে? ডিগ্রি অফ ফ্রিডম। ঠিক তো? আচ্ছা, এই যে টি আলফা বলেছে, ক্রিটিক্যাল ভ্যালু টি আলফা, তার মানে কি? তার মানে হচ্ছে যে তুমি যদি কার্ভটাকে ড্র করো, এখানে যদি আমি এই পয়েন্টটা যদি ধরে নিই আলফা পয়েন্ট হচ্ছে, okay, তাহলে এই যে এরিয়াটা হবে, এই এরিয়াটাও হবে তোমার ওই যে ভ্যালুটা যেটা তোমার দেওয়া থাকবে। ঠিক আছে? বেশ, প্রথম কথা বলেছে দেখো টি 0.05 when নিউ ইকুয়ালস টু 16। তুমি কি করবে? দেখো একদম রোতে, একদম উপরে দেখো কিছু ভ্যালু দেওয়া আছে, 0.40, 0.30, 0.20, এরকম করে কিছু ভ্যালু আছে। তুমি খুঁজে বের করো 0.05 কোথায় আছে। দেখো সিক্স কলাম দেখো 0.05 আছে।
পেয়েছো? এবার দেখো নিউ ইকুয়ালস টু 16 কোথায় আছে। দেখো 16th রো দেখো, তোমার নিউ ইকুয়ালস টু 16 বলে দেওয়া আছে। এবার এদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, এদের পয়েন্ট অফ ইন্টারসেকশনের ভ্যালু কত? 1.746। দেখো প্রত্যেকে পেয়েছো কিনা। পেয়েছো সবাই? এমন কেউ আছো যে পাওনি? এমন কেউ আছো যে খুঁজে পাওনি 1.746? যাই হোক, তাহলে এই যে তোমার T 0.05 অ্যাট বা হোয়েন নিউ ইকুয়ালস টু 16, এটার ভ্যালু তাহলে কত হচ্ছে? এটার ভ্যালু হচ্ছে 1.746। বোঝা গেল? বা কোশ্চেন কি হবে, নর্মালি কোশ্চেন আসে না, যদি কোশ্চেন আসে তোমাকে এই ভ্যালুটা বলে দেবে। আমি আজ পর্যন্ত তোমাদের টেবিল বলে দিয়ে অঙ্ক আসতে দেখিনি, ঠিক আছে? তো তোমাদেরকে ভ্যালুটা বলে দেবে যে 0.05 নিউ ইকুয়ালস টু 16, ভ্যালু ইজ 1.746, ক্রিটিক্যাল ভ্যালু ইজ 1.0746। ঠিক আছে? বেশ, বি এরটা বলো কত আসছে ভ্যালু। যেহেতু সিমেট্রিক হয়, তো আলফা হোক বা মাইনাস আলফা হোক, ভ্যালু কি আসবে? যদি তোমার আলফার জন্য ধরো, আমি যেমন এটাই ধরে নিচ্ছি, এটাই যদি আমার -0.05 বলতো, তাহলে এটার অ্যান্সার কত হতো? -1.746। ওকে, দেখো পরেরটা সেরকম মাইনাস আছে, -0.01। বলো, T -0.01 ইকুয়ালস টু কত? তোমরা কেউ ক্লাস করছো না? -2.764। -2.764, ঠিক আছে। আর T 0.995টা বলো। দেখো T 0.995, এটার মানে কি? এটার মানে হচ্ছে, দেখো মানে 0.995 কিন্তু নেই তোমার ওখানে টেবিলে, তাই না? এটার মানে হচ্ছে T1 - 0.995। ওকে, বা T1 - 0.995, এটার মানে হচ্ছে -T অফ 0.005। বোঝা গেল? -T অফ 0.005। এবার দেখো 0.005 এর জন্য ভ্যালু কত। নিউ কত বলেছে? নিউ বলেছে 7। 7 আর 0.005, 3.499, তাহলে অ্যান্সার কত আসছে? -3.499। বোঝা গেল? চলো, কোশ্চেন লেখো। 10 bearings made by a certain process have a mean 0.5060 centimeter with a standard deviation
of 0.0040 centimeter. Assuming that the data may be taken as a random sample from a normal distribution. Construct a 95% confidence interval for the actual average diameter of the bearings. হয়েছে সবার? চলো ভালো করে কোশ্চেনটা পড়ো কি বলেছে। প্রথম বলেছে 10 bearings made by a certain process have a mean diameter this. 10 bearings বলেছে না, তার মানে এটা হচ্ছে তোমার স্যাম্পল সাইজ। ওকে, সলিউশন। সো n ইকুয়ালস টু হচ্ছে 10, তো অবভিয়াসলি এটা কি হচ্ছে লেস দ্যান 30, লেস দ্যান 30, তার মানে আমরা এখানে টি ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে পারবো। ওকে, বেশ। তারপর কি বলেছে দেখো, আচ্ছা যদি n ইকুয়ালস টু 10 হয় তাহলে এর নিউ এর ভ্যালু কত হবে? n মাইনাস ওয়ান বললাম না, তো 10 মাইনাস ওয়ান ইকুয়ালস টু 9, সেটা লিখে নাও। ক্লিয়ার? আর কি বলেছে, হ্যাভ এ মিন ডায়ামিটার দিস, মিন ডায়ামিটার বলে দিয়েছে 0.5060, ঠিক? তার মানে এটা তোমার কি হচ্ছে এক্স বার ইকুয়ালস টু হচ্ছে 0.5060 উইথ এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0040, তার মানে সিগমা ইকুয়ালস টু হচ্ছে 0.00440 বা 4 যা লিখবে, 4 ডেসিমেল পর্যন্ত দিয়েছে, তখন 4 ডেসিমেল লিখলাম। ক্লিয়ার? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হলো assuming that the data may be taken as a random sample, okay, from a normal distribution। দেখো নর্মাল ডিস্ট্রিবিউশন এখানে মেনশন করে দিয়েছে, যদি মেনশন নাও করতো তাও কিন্তু আমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করতাম। কনস্ট্রাক্ট এ 95% কনফিডেন্স ইন্টারভাল, তোমাকে কনফিডেন্স ইন্টারভাল বের করতে বলেছে
ফর দ্য অ্যাকচুয়াল অ্যাভারেজ ডায়ামিটার অফ দ্য বিয়ারিংস। তো কনফিডেন্স ইন্টারভ্যালের জন্য ফর্মুলা কি ছিল বলো? আমার নর্মালি সেখানে ফর্মুলা কি ছিল, যে এক্স বার প্লাস জেড আলফা বাই টু ইন্টু সিগমা বাই রুট এন। সিমিলারলি মাইনাসের জন্য হবে। তো এখানেও কিন্তু সেম জিনিসই আমরা করব। তাহলে কনফিডেন্স ইন্টারভ্যাল কত হবে? এখানে হচ্ছে এক্স বার প্লাস টি হবে, টি আলফা বাই টু ইন্টু সিগমা বাই রুট এন, কমা এক্স বার মাইনাস টি আলফা বাই টু ইন্টু সিগমা বাই রুট এন। এটা হচ্ছে তোমার কনফিডেন্স ইন্টারভ্যাল। ভ্যালু পুট করো, ভ্যালু পুট করে কত আসছে দেখো, 0.5060 প্লাস টি আলফা বাই টু মানে হচ্ছে 2.262 ইন্টু 0.004 ডিভাইডেড বাই √10, ক্লিয়ার, কমা 0.5060 মাইনাস 2.262, জায়গায় ধরছে না। আচ্ছা জায়গা ধরছে না যখন একবারে প্লাস মাইনাস করে দিই না, একই তো ব্যাপার। ঠিক আছে, ভ্যালুটা কত আসছে বলবে। 4 ডেসিমেল পর্যন্ত অ্যান্সার নেবে তাহলেই হবে। আচ্ছা এখানে আলফা বাই টু ইউজ করছি না, তো দেখো টি আলফা বাই টু আমি 2.262 কেন লিখলাম, টি আলফা বাই টু, এই যে টি আলফা বাই টু তার মানে কত, আলফা তো 90, কনফিডেন্স ইন্টারভ্যাল বলেছে 95%, তো না আলফা কত হচ্ছে, আলফা হচ্ছে তোমার 5%, ঠিক কিনা, আলফা হচ্ছে 5%, তা টি আলফা বাই টু মানে কত হচ্ছে, 5% মানে কত, 0.05, টি আলফা বাই টু কত হচ্ছে 0.025। এবার তুমি ওই টেবিলটা দেখো একবার, টেবিলে দেখো 0.052 কত ভ্যালু দেওয়া আছে, যখন নিউ ইকুয়ালস টু 9, 025, 025 নিউ ইকুয়ালস টু 9 দেখো 2.262, সেই ভ্যালুটাই আমি ইউজ করেছি। কত আসছে? আজকে তোমরা মনে হচ্ছে যেন কেউ ক্লাস করছো না। স্যার করেছি, কিন্তু আমার তো ক্যালকুলেশন ভুল হয় তাই বলছি না। কেন বলবে না, ভুল হয় হবে, কি আছে বলো। 0.50886। 886, ওটা আচ্ছা ম্যাক্সিমাম পয়েন্টটা বলছো? হ্যাঁ মানে 5 ডিজিট বলছি লাস্ট পয়েন্টের পর। আচ্ছা তার মানে কমা দিয়ে প্লাস 0.508866 মানে 89। আচ্ছা আর আর একটা পয়েন্ট মাইনাস করে যেটা আসছে সেটা বলো। 0.5031। 0.5031, ঠিক আছে, ওকে। তাহলে কনফিডেন্স ইন্টারভ্যালটা কত দাঁড়াচ্ছে, 0.5031 কমা 0.5089।
এখানে 2.262 কেন ইউজ করেছি বুঝতে পেরেছো তো সবাই? 2.262 ফর্মুলা হচ্ছে টি আলফা বাই টু। আলফার ভ্যালু হচ্ছে 5%, মানে 0.05, আলফা বাই টু করলে 0.025। তারপর টেবিল থেকে ভ্যালুটা আমি পুট করে নিলাম। চলো নেক্সট কোশ্চেন। A sample of size 10 was taken from a population. Standard deviation of sample is 0.03. Find the maximum error. Find the maximum error with 99% confidence. হয়েছে? বেশ, এখানে দেখো কিন্তু আমার কোনো ইন্টারভ্যাল চাইনি, এখানে শুধুমাত্র এরর টার্মটা চেয়েছি। এরর টার্ম মানে কোনটা? যেটা আমরা যে ফর্মুলাটা লিখি না, যে এক্স বার প্লাস টি আলফা বাই টু, বা জেড এর ক্ষেত্রে জেড আলফা বাই টু ইন্টু সিগমা বাই রুট এন, এরকম লিখছি। আবার কমা দিয়ে মাইনাস করে যেটা লিখছি, এক্স বার মাইনাস টি আলফা বাই টু সিগমা বাই রুট টু। এখানে এই যে অ্যাডিশনাল যে পার্টটা লিখছি, টি আলফা বাই টু ইন্টু সিগমা বাই রুট এন, এই টার্মটাকে বলা হচ্ছে এরর টার্ম। বোঝা গেল? এই টার্মটাকে বলা হচ্ছে এরর টার্ম। এবার যখন আমরা ইন্টারভ্যাল বের করছি, ইন্টারভ্যাল বের করার সময় লোয়ার লিমিট থেকে মাইনাস করা হচ্ছে, আর আপার লিমিটের সময় সেটাকে এরর টার্মটাকে অ্যাড করা হচ্ছে, আর কিছুই না। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমাকে শুধুমাত্র এই এই টার্মটাকে বের করতে হবে কত আসছে। ওকে, সলিউশন। কোশ্চেনের মধ্যে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা আগে লিখে নাও। স্যাম্পল সাইজ অফ 10, তো স্যাম্পল সাইজটাকে বলে দিয়েছে 10, তো n ইকুয়ালস টু হচ্ছে 10। was taken from a population standard deviation was taken from a population standard deviation of sample is 0.03। আচ্ছা, স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে দিয়েছে, তাহলে স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কি দিয়ে ডিনোট করি? এস দিয়ে। সেটা বলেছে 0.03। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এরর উইথ 99% কনফিডেন্স ইন্টারভ্যাল। তো যখন আমাদের পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে দেওয়া থাকবে না, তখন আমরা কি করি? জাস্ট সিগমাটাকে এস এ কনভার্ট করে দিই, তাই না? সেটা তো আমরা আগে করেছি, সেটা আমরা এখানেও করব। তো প্রথম কথা হচ্ছে টি আলফা বাই টু এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। টি আলফা বাই টু, তো এখানে আলফার ভ্যালু কত? 2.01। আলফার ভ্যালু 0.01, ঠিক, মানে 1%। এখানে 99% কনফিডেন্স বলেছে, তাহলে সিগনিফিকেন্স এর জন্য হবে 1%। 1% মানে হচ্ছে 0.01। ওকে, তাহলে আলফা বাই টু কত হচ্ছে? 0.01 ডিভাইডেড বাই টু, তার মানে কত হচ্ছে? 0.005। তাই হচ্ছে কি? ওকে, 0.005। বেশ, এবার এই 0.005 আর নিউ এর ভ্যালু তুমি, আচ্ছা নিউটা তো বের করে নি, নিউটা কত হচ্ছে বলো? 10 - 1 = 9। তো এবার তুমি বের করো, যখন 0.005 আর নিউ যখন 9, তখন তোমার টি আলফা বাই টু কত আসছে?
টেবিলটা দেখো, 0.005, আর এটা হচ্ছে থ্রি 9, পয়েন্ট ফাইভ জিরো কত 3.250, তাই না? 3.250, ঠিক। ব্যাস, এবার ক্যালকুলেশন করে নাও কত আসছে। তাহলে এরর ইকুয়ালস টু 3.25 ইন্টু সিগমা তো হবে না, এখানে এস হবে, এস এর ভ্যালু হচ্ছে 0.03 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 10, স্কোয়ার রুট অফ 10। ঠিক আছে, বেশ কত আসছে আমাকে বলবে ক্যালকুলেশন করে। 0.30, 0.30, না 030। 0.03, ঠিক আছে। তো টি ডিস্ট্রিবিউশনের অঙ্ক এলে আশা করি পারবে। আর একটা অঙ্ক করি, তারপর আমরা নেক্সট টপিকে চলে যাব। নেক্সট কোশ্চেন লেখো। A process for making certain ball bearings, এই বল বিয়ারিং এর একটা অঙ্ক দেখবে পাবে, আগেও করেছিলাম নর্মাল ডিস্ট্রিবিউশনের সময়, মনে হয় নর্মাল ডিস্ট্রিবিউশন কি পয়সনের সময় করেছিলাম। ইজ আন্ডার কন্ট্রোল if the diameters of the bearings have a mean of 0.5 centimeter, if a random sample of 10 of these bearings has a mean diameter of 0.5060 centimeter and standard deviation of 0.004 centimeter. Is the process under control? এটা দেখো, কোশ্চেনটা একটা টেস্ট অফ হাইপোথিসিস এর মতো, তাই না? এখানে কোনো ভ্যালু চাইছে না, তোমাকে প্রসেসটা কন্ট্রোলে আছে কি নেই সেটা জানতে চাইছে। তো সিম্পল ব্যাপার, তোমার ক্যালকুলেটিভ ভ্যালু যদি এর থেকে বড় হয় তাহলে কন্ট্রোলে নেই, যদি ছোট হয় তাহলে কন্ট্রোলে আছে।
চলো সলভ করি। A process for making certain ball bearings is under control if the diameter of the bearings have a mean, মানে এই সমস্ত কন্ডিশন গুলো যদি ফলো করা হয় তাহলে আমি বলবো যে ওটা আন্ডার কন্ট্রোল আছে। সেটা কত বলেছে? হ্যাভ এ মিন অফ 0.5 সেন্টিমিটার। তাহলে এটা কার মিন বলেছে? পপুলেশন মিন অবভিয়াসলি, তাই না? তাহলে সলিউশন, গিভেন ডেটাগুলো যেমন ইনফরমেশন দেওয়া আছে সেরকম পরপর লিখে নেবে। সো মিউ ইকুয়ালস টু 0.5, যেহেতু পপুলেশন মিন। ইফ এ র্যান্ডম স্যাম্পল অফ 10, র্যান্ডম স্যাম্পল অফ 10 বলেছে, তার মানে n ইকুয়ালস টু 10 বলে দিয়েছে, অফ দিস বিয়ারিংস হ্যাজ এ মিন ডায়ামিটার অফ দিস, তাহলে তোমার স্যাম্পলের মিন বলে দিয়েছে এক্স বার, সেটা কত বলেছে? 0.5060 সেন্টিমিটার। ক্লিয়ার? অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিস, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলেছে, কার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলেছে, তাই না? তার মানে স্মল এস ইকুয়ালস টু হচ্ছে 0.0040 সেন্টিমিটার। সমস্ত 4 ডেসিমেল নেওয়া হয়েছে বলে আমি 4 ডেসিমেল নিয়ে নিলাম, লাস্টের ডিজিটে কোনো ম্যাটার করে না। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু তোমার এনটা লেস দ্যান 30 হচ্ছে, তো অবভিয়াসলি তোমাকে এখানে টি ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে হবে। ওকে, তোমাকে জিজ্ঞেস করেছে ইজ দ্য প্রসেস আন্ডার কন্ট্রোল, তো তুমি এইচ নট ধরে নাও। এইচ নট, দ্য প্রসেস ইজ ইন কন্ট্রোল। ওকে, আর এইচ ওয়ান কি হবে? দ্য প্রসেস ইজ নট ইন কন্ট্রোল। ক্লিয়ার? বেশ, এবার তুমি আলফার ভ্যালু কিছু বলেছে? আলফার ভ্যালু কিছু বলেনি তো, আমাদের তো তোমরা সবাই জানো কত ধরতে হবে। আলফা ইকুয়ালস টু 5%, মানে 0.005। আহ, 0.05, সরি, 0.05। হুম, ঠিক আছে। বেশ, তাহলে এবার টি এর ভ্যালু বের করো। টি ইজ ইকুয়ালস টু এক্স বার মাইনাস মিউ, তার মানে কত হচ্ছে? 0.5060 মাইনাস মিউ, মানে হচ্ছে 0.5, 4 ডেসিমেল পর্যন্ত লিখলাম, ডিভাইডেড বাই, আমার ছিল এস বাই √10, এস এর ভ্যালু কত বলেছে? 0.0040 ডিভাইডেড বাই √10, মানে হচ্ছে 10। এটার ভ্যালু কত আসছে আমাকে বলবে। আচ্ছা, নিউ এর ভ্যালুটা লেখা হয়নি, নিউ এর ভ্যালু তোমার দরকার, সেটা হচ্ছে 10 - 1 ইকুয়ালস টু 9। স্যার 4.743। 4.743, ওকে, এটা আসছে আমার টি এর ভ্যালু। ওকে, আমাকে ক্যালকুলেট করতে হবে টি আলফা। ওকে, টি আলফা, টি আলফা মানে হচ্ছে টি 0.05 অ্যাট নিউ ইকুয়ালস টু 9, কত হচ্ছে বলো? টি 0.05 অ্যাট নিউ ইকুয়ালস টু 9, 1.833, 1.833। ক্লিয়ার? তো এবার তো তুমি বুঝতেই পারছো মডুলাস অফ টি সেটা গ্রেটার দেন হচ্ছে মডুলাস অফ টি আলফা। ঠিক? তো যদি গ্রেটার দেন হয় তখন কি করতে হয়? দেয়ারফর দ্য প্রসেস দ্য প্রসেস ইজ নট আন্ডার কন্ট্রোল।
ঠিক আছে না? দ্য প্রসেস ইজ নট আন্ডার কন্ট্রোল। ওকে, চলো এবার নেক্সট টপিক গুলো আর আমাদের অতটাও প্রয়োজন পড়বে না, তো বলে দিই। নেক্সট হেডিং করো কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। কাইকে লেখা হয় এভাবে, এরকম করে এরকম। ওকে, আবার লিখছি, এরকম করে এরকম, কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। ওকে, বেশি ডিপ কনসেপ্টে যাব না। কাই স্কোয়ার কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো হয় না। ওকে, এবং কাই স্কোয়ারের কার্ভটাও সম্পূর্ণ আলাদা হয়। কিরকম কাই স্কোয়ারের কার্ভটা হবে? কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কার্ভটা তোমার যে কোনো একটা কোয়াড্র্যান্টে এক্সিস্ট করবে। বুঝতে পারলে কি বললাম? সেটা হতে পারে পজিটিভ কোয়াড্র্যান্ট, হতে পারে নেগেটিভ কোয়াড্র্যান্ট, যে কোনো একটা কোয়াড্র্যান্টে থাকবে। যেমন নর্মালের ক্ষেত্রে কি হচ্ছিল, দুটো কোয়াড্র্যান্টে থাকছিল তাই না, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড, এক্ষেত্রে একটা কোয়াড্র্যান্টে থাকবে। তো এরকম করে এরকম হয়। ওকে, ঠিক। এই কার্ভটা কিন্তু সিমেট্রিক হবে, এটা কোনো মানে কন্ডিশন নয়। ঠিক আছে, সিমেট্রিক হতেও পারে নাও হতে পারে। তুমি যদি মনে করো যে এখানে যদি আমি একটা লাইন ড্র করি তার রেসপেক্টে সিমেট্রিক হবে, নট নেসেসারি, সিমেট্রিক নাও হতে পারে। আর সিম্পল লজিক হচ্ছে এটা সিমেট্রিক নয়, তার কারণ কি, এটা তুমি দেখতে পাচ্ছ রাইট হ্যান্ড সাইডে ইনফিনিটি পর্যন্ত গেছে, তাই না? রাইট হ্যান্ড সাইডে ইনফিনিটি গেছে, কিন্তু এখানে জিরোতে, লেফট হ্যান্ড সাইডে জিরোতে সে এন্ড হয়ে গেছে। তো এটা অবভিয়াসলি এটা সিমেট্রিক কখনোই হতে পারবে না। ক্লিয়ার? তো এটা হচ্ছে তোমার কাই স্কোয়ারের কার্ভ। তো এখানে ধরো আমি মনে করলাম আলফা কোন একটা পয়েন্ট আছে, তো এখানে আমি কাই স্কোয়ার আলফা বের করব। তো এই যে এরিয়াটা পাবে সেই এরিয়াটা তোমার টেবিলের মধ্যে বলে দেবে। ক্লিয়ার? বেশ। কাই স্কোয়ারের কিছু প্রপার্টি আছে। প্রথম প্রপার্টি হচ্ছে যেটা আমি বললাম এখনই, নট সিমেট্রিক্যাল। নট সিমেট্রিক্যাল। ওকে, আচ্ছা। কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন হচ্ছে এমন একটা ডিস্ট্রিবিউশন, এটা শুধুমাত্র একটা ভ্যালুর উপর ডিপেন্ড করে। সেটা কি? সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। এটা ডিগ্রি অফ ফ্রিডমের উপর প্রচুর পরিমাণে ডিপেন্ড করবে। ডিগ্রি অফ ফ্রিডম যদি তোমাকে মেনশন না করে দেয়, বা তুমি যদি কোনোভাবে বের না করতে পারো, তুমি কিন্তু কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 3 হচ্ছে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের যে কার্ভটা, সেই কার্ভটা 0 to ইনফিনিটি পর্যন্ত তোমার এক্সটেন্ড করা হয়। ওকে, ভ্যারিজ ফ্রম 0 to ইনফিনিটি। আচ্ছা, এটা আমি প্রথমে কি বললাম, যে কোনো একটা কোয়াড্রেন্টে থাকবে। সেটা হয় পজিটিভে বা নেগেটিভে, না নেগেটিভে থাকবে না, অলওয়েজ পজিটিভেই থাকবে, মানে অলওয়েজ ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকবে। কার্ভটা অলওয়েজ ফার্স্ট কোয়াড্রেন্টেই এক্সিস্ট করবে, যার জন্যই বলা হচ্ছে 0 to ইনফিনিটি পর্যন্ত এটা এক্সটেন্ড করা যায়। ওকে, বেশ। নাম্বার ফাইভ হচ্ছে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন সবসময় অ্যাডিটিভ প্রপার্টি হোল্ড করে। অ্যাডিটিভ প্রপার্টি মানে কি? ধরো তোমার কাছে দুটো ডিস্ট্রিবিউশন আছে, একটা হচ্ছে কাই ওয়ান স্কোয়ার, একটা হচ্ছে কাই টু স্কোয়ার। যদি এরকম দুটো ডিস্ট্রিবিউশন থাকে, আচ্ছা, কাই ওয়ান এর জন্য ধরো মনে করো কাই ওয়ান এর জন্য তোমার ডিগ্রি অফ ফ্রিডম নিউ ওয়ান দেওয়া আছে, কাই টুর জন্য ডিগ্রি অফ ফ্রিডম নিউ টু দেওয়া আছে। এবার তোমাকে ধরো কোশ্চেন চেয়েছে কাই ওয়ান স্কোয়ার প্লাস কাই টু স্কোয়ার এর নিয়ে কিছু একটা কোশ্চেন চেয়েছে। এবার আমি কি বললাম, কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইদাউট ডিগ্রি অফ ফ্রিডম তুমি বের করতে পারবে না। তখন বলছে যদি এরকম অ্যাডিশনের তোমার ক্যালকুলেশন করতে বলে, তো এই অ্যাডিশনের ক্ষেত্রেও তোমার ডিগ্রি অফ ফ্রিডম কি হবে, সিম্পল অ্যাডিশন হয়ে যাবে। যেহেতু সিম্পল অ্যাডিশনটা তুমি করতে পারছো, যার জন্য এটাকে বলা হয় যে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন অ্যাডিটিভ প্রপার্টি হোল্ড করে। ওকে, আর লাস্ট পয়েন্ট নাম্বার 6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন যেটা হবে, সেটা এক্স্যাক্টলি ইকুয়ালস টু ডিগ্রি অফ ফ্রিডম হবে। বোঝা গেল? আর কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্স যেটা হবে, ভ্যারিয়েন্স সেটা হচ্ছে টোয়াইস অফ
ডিগ্রি অফ ফ্রিডম, 2 into df, টুয়াইস অফ নিউ। আচ্ছা, এই সিম্বলটাকে কি বললাম তোমরা চেনো কিনা আমি জানি না, এটাকে বলা হয় নিউ, NEU, গ্রিক লেটার, ঠিক আছে, NEU। ওকে, এই কাই স্কোয়ার মানে কি? কাই স্কোয়ার একটা ভ্যালু আছে। কাই স্কোয়ার মানে হচ্ছে, তোমরা যেমন টি এর ক্ষেত্রে টি ইকুয়ালস টু সামথিং সামথিং করে ক্যালকুলেট করছিলে না, সেরকম কাই স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে? কাই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে n-1 ইন্টু এস স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার। এটা হচ্ছে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। কি বললাম? n-1 ইন্টু এস স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, এখানে এস স্কোয়ার মানে কি? একটু আগেই বলেছি কিন্তু টি ডিস্ট্রিবিউশনের সময়। এস স্কোয়ার মানে কি? সামেশন আই ইকুয়ালস টু 1 to n xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n-1। দেখো টি ডিস্ট্রিবিউশনের সময় বলে দিয়েছি। তো এই এস স্কোয়ারের ভ্যালু যদি আমি এখানে পুট করি, কাই স্কোয়ারে পুট করি, তাহলে জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে? কাই স্কোয়ার ইকুয়ালস টু এস স্কোয়ারের জায়গায় ভ্যালুটা পুট করবো, তাহলে দেখো n-1টা কেটে যাচ্ছে, তাই না? তো সিম্পলি কি পড়ে থাকছে? সামেশন আই ইকুয়ালস টু 1 to n xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার। তো কখনো দেখবে যদি স্যাম্পল সাইজ না বলে দেয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করে আমরা কিন্তু অঙ্ক করতে পারবো। তো দুটো ফর্মুলাই লিখে রেখে দাও। এস স্কোয়ারটা কি বলেছিলাম? আনবায়াসড এস্টিমেট অফ সিগমা স্কোয়ার। ওকে, মনে থাকে যেন এগুলো। আচ্ছা, এক্ষেত্রেও কি হবে? এক্ষেত্রেও কিন্তু তোমার ডিগ্রি অফ ফ্রিডম যেটা নিউ, নিউ ইকুয়ালস টু কিন্তু n-1ই হবে, যেমন তোমরা টি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে করেছিলে। ঠিক আছে, চলো অঙ্ক করি। টি ডিস্ট্রিবিউশন, কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন অঙ্ক যদি কিছু থাকে, উম, চলো কোশ্চেনটা করি। আমি আর একবার বলে দিচ্ছি কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনে কি কি বললাম। প্রথম কথা হচ্ছে এটাও কিন্তু আমরা স্মল স্যাম্পল সাইজের জন্য ইউজ করব, <30। কিছু জিনিস মাথায় রাখতে হবে, কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন কিন্তু সিমেট্রিক্যাল হবে না। এর এটা কমপ্লিটলি ডিগ্রি অফ ফ্রিডমের উপর ডিপেন্ড করে। কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন সবসময় ফার্স্ট কোয়াড্রান্টে এক্সিস্ট করবে, এটা অ্যাডিটিভ প্রপার্টি হোল্ড করে। কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও ডিগ্রি অফ ফ্রিডম n-1 ফর্মুলা ফলো করবে। আর কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের ফর্মুলা কি বললাম? n-1 ইন্টু এস স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার। ওকে, n-1 ইন্টু এস স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার, এই ফর্মুলাটাই বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি করে মনে রাখবে। কারণ সমস্ত প্রবলেমেই তোমরা দেখছো সিগমাটা গিভেন থাকছে, না হলে এসটা গিভেন থাকছে, কিছু একটা গিভেন থাকবে। চলো কোশ্চেন লেখো। এ ম্যানুফ্যাকচারার claims that any of his list of items cannot have variance more than 1 centimeter square. A sample of 25 items has a variance of 1.2 centimeter square. Test whether the claim of the manufacturer
is correct. এটাও দেখো টেস্ট অফ হাইপোথেসিস এর মতোই কোশ্চেনটা, ম্যানুফ্যাকচারার যে ক্লেমটা করছে সেই ক্লেমটা কারেক্ট কিনা সেটা তোমাকে দেখতে হবে। হয়েছে সবার? বেশ, চলো সলভ করি। কোশ্চেনটা কি বলেছে ভালো করে পড়ো। A manufacturer claims that any of his list of items cannot have variance more than 1 centimeter square. তার মানে তার যে ভ্যারিয়েন্স সেটা কত, মানে পপুলেশন ভ্যারিয়েন্স এর কথা বলছে, এখানে কিন্তু এখনো স্যাম্পল বানায়নি। তো পপুলেশন ভ্যারিয়েন্স কখনো 1 সেন্টিমিটারের থেকে বেশি হতে পারে না, তো ম্যাক্সিমাম 1 সেন্টিমিটার হবে। তো আমি সেটাই ধরে নিচ্ছি সলিউশন। সিগমা স্কোয়ার সেটা আমি ম্যাক্সিমামটা ধরে নিলাম 1 সেন্টিমিটার। ওকে, সিগমা স্কোয়ার 1 সেন্টিমিটার স্কোয়ার। এ স্যাম্পল অফ 25 আইটেমস, মানে n ইকুয়ালস টু হচ্ছে 25, হ্যাজ এ ভ্যারিয়েন্স অফ 1.2 সেন্টিমিটার স্কোয়ার, মানে স্যাম্পলের ভ্যারিয়েন্স বলে দিয়েছে এস স্কোয়ার, সেটা হচ্ছে 1.2 সেন্টিমিটার স্কোয়ার। টেস্ট whether the claim of the manufacturer is correct. তো আমার কনফিডেন্স পার্সেন্টেজ কনফিডেন্স বলে দেয়নি, তো আমি আলফা ইকুয়ালস টু কত ধরবো? 5%। 5% মানে কি? 0.05। ওকে, আর কি কি লাগবে? আর কিছু লাগবে না। এটাও দেখো এনটা লেস দেন তোমার 30 আছে। বেশ, তাহলে আমি কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করব। কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন যদি অ্যাপ্লাই করতে হয় তো আমাকে কি বলেছে? টেস্ট whether the claim of the manufacturer is correct, তো এইচ নট ধরে নাও। এইচ নট, এটাই লেখো যে দ্য ক্লেম অফ দ্য ম্যানুফ্যাকচারার ইজ কারেক্ট। দ্য ক্লেম অফ দ্য ম্যানুফ্যাকচারার ইজ কারেক্ট। এইচ ওয়ান কি ধরবে? দ্য ক্লেম অফ দ্য ম্যানুফ্যাকচারার ইজ ইনকারেক্ট। ওকে, আলফা তো প্রথমেই ধরে নিয়েছো, এবার কাই স্কোয়ার বের করো। কাই স্কোয়ার ইকুয়ালস টু, একদম সহজ ফর্মুলা, কি? n-1 ইন্টু এস স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার। ওকে, আমার দেখো এস স্কোয়ারটা কি? আনবায়াসড এস্টিমেটর অফ সিগমা সিগমা স্কোয়ার। এস স্কোয়ার বের করার জন্য যা যা ভ্যালু দরকার সেটা কিন্তু আমার বলে দেওয়া নেই, তো স্যাম্পলের যে ভ্যারিয়েন্স দেওয়া আছে না, সেটাই আমার এখানে এস স্কোয়ার হিসেবে ইউজ করতে হবে। তাহলে n-1 বলেছে, n-1 মানে কত? আচ্ছা, এই n-1টাই কিন্তু নিউ, ঠিক আছে? ফর্মুলাতে যেটা n-1 আছে সেটাই কিন্তু তোমার নিউ। তাহলে n-1 কত হচ্ছে? 25 - 1 মানে হচ্ছে 24, ইন্টু এস স্কোয়ার মানে হচ্ছে 1.2 ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ার বলেছে 1, ম্যাক্সিমামটা ধরে নিয়েছি। এটা কত হচ্ছে? 12, 24, 40, 288, 288 মানে 280.28.8। ওকে, এবার তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কাই স্কোয়ার। কাই স্কোয়ারের ভ্যালুটা পেয়ে গেলাম। কাই স্কোয়ারের ক্ষেত্রে যেটা হয়, আমরা নর্মালি এতক্ষণ পর্যন্ত যেটা করে এসেছি, মডুলাস অফ জেড লেস দেন মডুলাস অফ জেড আলফা এরকম করেছি, মডুলাস অফ টি লেস দেন মডুলাস অফ টি আলফা এরকম করেছি। কিন্তু কাই স্কোয়ারের ক্ষেত্রে এটা একটু চেঞ্জ হবে, এখানে তোমাকে দেখতে হবে যে মডুলাস অফ কাই স্কোয়ার সেটা লেস দেন
মডুলাস অফ কাই স্কোয়ার আলফা বাই 2 হচ্ছে কিনা, সেটা তুমি টেবিলটা দেখলেই বুঝতে পারবে। কারণ কাই স্কোয়ারের যে টেবিলটা না, সেই টেবিলের লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0.30। ওকে, আর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 0.001। তো অনেক সময় দেখবে যে ভ্যালুটা এর মধ্যে এক্সিস্ট করে না। তো কাই স্কোয়ার আলফা বাই 2 নিয়ে আমাদের ক্যালকুলেশনটা করতে হয়, এটা শুধুমাত্র কিন্তু কাই স্কোয়ারের জন্য। ওকে, তাহলে কাই স্কোয়ারের ভ্যালু পেয়ে গেছি। তো আমার দরকার এখন কাই স্কোয়ার আলফা বাই 2 এর ভ্যালু। তার মানে কি, কাই স্কোয়ার আলফার ভ্যালু কত, 0.05। এটা কত হচ্ছে, 0.025। ঠিক। আচ্ছা, এর সাথে নিউ এর ভ্যালুটা লিখে নাও একবারে, কমা কমা নিউ মানে হচ্ছে 24। এভাবে লিখতে পারো, একইভাবে লেখা যায়, টি এর ক্ষেত্রেও তাই ওইভাবে লিখতে পারতে, অসুবিধা নেই। টি আলফা কমা নিউ, এটা হচ্ছে। ঠিক। এবার তুমি টেবিলটা বের করো। যে পিডিএফটা পাঠিয়েছি একদম লাস্ট পেজে যাও। লাস্ট পেজে, লাস্ট পেজে যাবে, গিয়ে দেখো 0.025 কলাম কোথায় আছে, আর 24 রো কোথায় আছে। 39.364। 39.364, এটা হচ্ছে ভ্যালু। ঠিক। তো অবভিয়াসলি তুমি বুঝতে পারছো যে কাই স্কোয়ারের ভ্যালু যেটা, সেটা গ্রেটার দেন হচ্ছে, সরি, লেস দেন হচ্ছে কাই স্কোয়ার আলফা বাই 2। আচ্ছা, এখানে মডিউলাসটা না দিলেও হবে, যেহেতু আমরা কাই স্কোয়ার নিয়ে কাজ করছি। ওকে, তো কাই স্কোয়ার ইজ লেস দ্যান কাই স্কোয়ার আলফা বাই 2, তার মানে কি, তার যে ক্লেমটা ছিল সেই ক্লেমটা কারেক্ট হচ্ছে। সো হেন্স, হেন্স দ্য ক্লেম, দ্য ক্লেম অফ দ্য ম্যানুফ্যাকচারার ইজ কারেক্ট। ঠিক আছে, কাই স্কোয়ারের অঙ্ক করছি না, এবার আমরা এফ ডিস্ট্রিবিউশনটা করে আজকে এই টপিকটা শেষ করব। আর একটা টপিক টেস্ট অফ হাইপোথিসিস থেকে বাকি থাকবে, সেটা হচ্ছে কাই স্কোয়ার টেস্ট অফ গুডনেস। ওকে, এই যে আজকে যেটা কাই স্কোয়ার টেস্ট করলাম সেটা, আর কাই স্কোয়ার টেস্ট অফ গুডনেস দুটো কিন্তু আলাদা টপিক। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে, যখন আমরা টি ডিস্ট্রিবিউশন পড়লাম না, টি ডিস্ট্রিবিউশনকে অনেক সময় স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন বলা হয়, বা অনলি স্টুডেন্টস ডিস্ট্রিবিউশনও বলা হয়। স্টুডেন্টস টি ডিস্ট্রিবিউশন বা অনেক সময় স্টুডেন্টস ডিস্ট্রিবিউশনও বলা হয়। কেন এরকম নাম দিয়েছে আমি জানি না, আমার জানার ইচ্ছে আছে, একটু দেখতে হবে ইন্টারনেটে সার্চ করে যে স্টুডেন্টস টি ডিস্ট্রিবিউশন কেন বলা হচ্ছে। যাক, মনে পড়লো, বলে দিলাম। চলো নেক্সট টপিক করো, এফ ডিস্ট্রিবিউশন। এফ ডিস্ট্রিবিউশন, এফ ডিস্ট্রিবিউশন না সবসময় টু স্যাম্পল ভ্যারিয়েন্স এর উপরে কাজ করে, বুঝতে পারলে? এফ ডিস্ট্রিবিউশন সিঙ্গেল ভ্যারিয়েন্সের সিঙ্গেল স্যাম্পলের জন্য নয়, এটা হচ্ছে টু স্যাম্পল ভ্যারিয়েন্স এর জন্য। টু স্যাম্পল ভ্যারিয়েন্স এর জন্য মানে মোট কথা হচ্ছে তোমার কাছে দুটো দু রকমের স্যাম্পল থাকতে হবে। ক্লিয়ার? ধরে নাও আমি আহ, ধরে নিচ্ছি যে S1 স্কোয়ার, এটা হচ্ছে আমার একটা স্যাম্পল ভ্যারিয়েন্স, আর একটা স্যাম্পল ভ্যারিয়েন্স হচ্ছে S2 স্কোয়ার। ক্লিয়ার? একইভাবে, একইভাবে আহ আমি ধরে নিচ্ছি এটার এটার স্যাম্পল সাইজ হচ্ছে N1, এটার স্যাম্পল সাইজ হচ্ছে N2। ওকে, আমি লিখে দিচ্ছি এখানে, এটা হচ্ছে স্যাম্পল ভ্যারিয়েন্স
এটা হচ্ছে স্যাম্পল সাইজ। ক্লিয়ার? আর কি কি দরকার? আর দরকার আমার এখানে পপুলেশনের ভ্যারিয়েন্স দরকার। ঠিক আছে? এবং পপুলেশনের ভ্যারিয়েন্সও কিন্তু তোমার দুটো দরকার। একটা হচ্ছে সিগমা ওয়ান স্কোয়ার, এটা হচ্ছে সিগমা টু স্কোয়ার। এটা কি বললাম? পপুলেশন ভ্যারিয়েন্স। পপুলেশন ভ্যারিয়েন্স। ওকে। আর পপুলেশন মিন দরকার, মিউ ওয়ান মিউ টু, পপুলেশন মিন। এই সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু তোমার দরকার। একইভাবে পপুলেশন ভ্যারিয়েন্সও লিখেছি তো, পপুলেশন ভ্যারিয়েন্স সিগমা ঠিক আছে, ঠিক আছে। মোটামুটি এই ইনফরমেশন গুলো আমার জানা থাকলে আমি কিন্তু ইজিলি এফ ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার? আবার ওই জিনিসটা মাথায় রাখবে, এফ ডিস্ট্রিবিউশনও কিন্তু স্মল স্যাম্পল সাইজের জন্য। টি, এফ, কাই স্কোয়ার তিনটেই কিন্তু স্মল স্যাম্পল সাইজের জন্য। এখানেও তোমার দুটো, যেহেতু তুমি দু রকমের স্যাম্পল পাচ্ছ, তো অবভিয়াসলি তুমি দুটো ডিগ্রি অফ ফ্রিডম পাবে। কারণ ডিগ্রি অফ ফ্রিডমটা কি বলেছিলাম, ডিপেন্ড করছে তুমি কত কত ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারিয়েবল গুলোকে চুজ করতে পারছো। তো যদি তোমার কাছে দুটো স্যাম্পল থাকে, তো অবভিয়াসলি দু রকমের ডিগ্রি অফ ফ্রিডম পাবে। তো এর রেসপেক্টে তুমি নিউ ওয়ান পাবে। নিউ ওয়ান মানে কত হবে? এন ওয়ান মাইনাস ওয়ান। আর এর রেসপেক্টে তুমি নিউ টু পাবে। নিউ টু মানে কত হবে? এন টু মাইনাস ওয়ান। ক্লিয়ার? তো পুরো জিনিসটা আরেকবার বলছি, আমি কি কি দরকার আমার। পপুলেশন, দুটো পপুলেশন ভ্যারিয়েন্স, দুটো পপুলেশন মিন, দুটো স্যাম্পল ভ্যারিয়েন্স, দুটো স্যাম্পল সাইজ, আর দুটো ডিগ্রি অফ ফ্রিডম। ক্লিয়ার? এফ ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা হচ্ছে সব থেকে ইজি ফর্মুলা। সব থেকে ইজি কেন? এফ ইজ ইকুয়ালস টু, এফ ইজ ইকুয়ালস টু, তুমি প্রথম যেটা আছে মানে এস ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এস টু স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা টু স্কোয়ার। বাস, একদম সিম্পল। মানে স্যাম্পলের ভ্যারিয়েন্স ডিভাইডেড বাই পপুলেশন ভ্যারিয়েন্স, মানে প্রথম স্যাম্পল প্রথম ভ্যারিয়েন্স প্রথম পপুলেশন, তাদের ভ্যারিয়েন্সের রেশিও। আর সেকেন্ড স্যাম্পল সেকেন্ড পপুলেশন, তাদের ভ্যারিয়েন্সের রেশিও। বাস, এটাই হচ্ছে তোমার এফ এর ভ্যালু। তো এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কত দাঁড়াচ্ছে? সিগমা টু স্কোয়ার এস ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা ওয়ান স্কোয়ার এস টু স্কোয়ার। কিন্তু আমি প্রেফার করব এটাকেই মনে রাখো, প্রথমে যেটা লিখলাম এটাকে মনে রাখলে দেখবে তোমাদের সুবিধা হবে এই জিনিসটা। ঠিক আছে? এস ওয়ান স্কোয়ার বাই সিগমা ওয়ান স্কোয়ার হোল ডিভাইডেড বাই এস টু স্কোয়ার বাই সিগমা টু স্কোয়ার। এবার কখনো যদি দেখো যে সিগমা ওয়ান সিগমা টু সেম আছে, মানে মানে এটা এফ ডিস্ট্রিবিউশন যেমন কি হচ্ছে, দুটো পপুলেশন দুটো স্যাম্পলের উপর কাজ করছে, এমন তো হতেই পারে একটা পপুলেশন থেকে দুটো স্যাম্পল বানানো বানানো হয়েছে। হ্যাঁ কি না? হতেই পারে একটা স্যাম্পল থেকে দুটো, সরি 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 সরি, একটা পপুলেশন থেকে দুটো স্যাম্পল বানানো হচ্ছে, এমন হতেই পারে। তো যদি সেরকম হয়, তো সেক্ষেত্রে তোমার কি হবে? সিগমা ওয়ান ইকুয়ালস টু সিগমা টু হবে, মিউ ওয়ান ইকুয়ালস টু মিউ টু হবে। তো সেটা তোমার প্রবলেম অনুযায়ী ওটাকে মানে তুমি অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে? চলো অঙ্ক করি। তো যদি তোমার কখনো যদি দেখো যে সিগমা মানে একটা সিঙ্গেল পপুলেশন থেকে দুটো স্যাম্পল বেরিয়েছে, তখন তোমার ফর্মুলাটা আরো সিম্পল হয়ে যাবে। এস ওয়ান স্কোয়ার বাই এস টু স্কোয়ার, সিগমা ওয়ান সিগমা টুটা ইকুয়াল হবে। চলো একটা কোশ্চেন করি এফ ডিস্ট্রিবিউশনের, তারপর ছেড়ে দেবো। কোশ্চেন দেখো, ইফ two independent random samples of size 13 and 7 are taken from a normal population, what is the probability
what is the probability that that the variance what is the probability that the variance of the first sample will be at least four times as large as that of the second sample. হয়েছে? বেশ, কোশ্চেনটা ভালো করে পড়ো। এক্সাম মানে যদি এগিয়ে দেয় না, টিচারদের খুব চাপ হয়ে যায়। আমি যেমন 1.5 ঘন্টা পড়ালে কখনোই টায়ার্ড হয় না, নর্মালি 1.5 ঘন্টাতে টায়ার্ড হয় না। আজকে যেমন প্রচুর টায়ার্ড লাগছে, কারণ কন্টিনিউয়াসলি তুমি দেখো সেই 8:30 থেকে আমি কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছি, তাই না? তো কারণ আমাকে 3টে টপিক শেষ করতে হবে, মাথার মধ্যে আছে এটা। যাই হোক, চলো। প্রথমে বলে দিয়েছে টু ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম স্যাম্পলস। টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস বলেছে মানে চোখ বন্ধ করে সেখানে তুমি এফ ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করবে। ওকে, অফ সাইজ 13 and 7, তো দুটো সাইজ বলে দিয়েছে। তো আমি n1 ইকুয়ালস টু 13 নিচ্ছি আর n2 ইকুয়ালস টু 7 নিচ্ছি। তা নিউ ওয়ান কত হচ্ছে? নিউ ওয়ান ইকুয়ালস টু হচ্ছে 12 আর নিউ টু কত হচ্ছে 6। ক্লিয়ার? আর টেকেন ফ্রম এ নর্মাল পপুলেশন। আচ্ছা, নর্মাল পপুলেশন মেনশন করে দিয়েছে। What is the probability that the variance of the first sample will be at least 4 times as large as that of the second sample? আচ্ছা, what is the probability that the variance of the first sample, ফার্স্ট স্যাম্পলের ভ্যারিয়েন্স মানে হচ্ছে তোমার S1 স্কোয়ার, তাই না? সেটা উইল বি অ্যাট লিস্ট 4 times অ্যাজ লার্জ অ্যাজ দ্যাট অফ দ্য সেকেন্ড স্যাম্পল, মানে সেকেন্ড স্যাম্পল যেটা আছে তার 4 গুণ হবে। অ্যাটলিস্ট বলেছে, মিনিমাম 4 গুণ। তো গ্রেটার দেন ইকুয়ালস টু এই জিনিসটা, তো এই জিনিসটা হওয়ার প্রবাবিলিটি জানতে চাইছে। ওকে, এই জিনিসটা হওয়ার প্রবাবিলিটি জানতে চাইছে কখন হবে। তো আমি ইকুয়ালস টু কেসটা ধরে নিয়ে করব, ঠিক আছে? গ্রেটার দেন নিয়ে তো ক্যালকুলেশন করার সমস্যা আছে। তো ইকুয়ালস টু কেস নিয়ে করব, তো মিনিমাম প্রবাবিলিটিটা আমি পেয়ে যাব। ঠিক আছে, বেশ। আচ্ছা, এখানে আমি একটা ইনফরমেশন পাচ্ছি S1 S2 এর মধ্যে, যে S1 স্কোয়ার সেটা হচ্ছে 4S2 স্কোয়ার। এবার যদি আমি ক্যাপিটাল এফ এর ভ্যালু বের করি, ও একদমই সহজ অঙ্ক। একদমই সহজ অঙ্ক। কি হচ্ছে, আমাকে দেখতে হবে এই যে ইনফরমেশনটা না, S1 স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4S2 স্কোয়ার, এটাকে যদি আমি H0 ধরে নিই, H0 সেটাকে আমি ধরে নিচ্ছি S1 স্কোয়ার ইকুয়ালস টু 4S2 স্কোয়ার, এটাকে আমি H0 ধরে নিলাম। তাহলে H1 কত হবে? না, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু হবে। তাহলে H1 কত হবে? S1 স্কোয়ার ইজ লেস দ্যান 4S2 স্কোয়ার।
ওকে, এখানে আলফার কোনো ভ্যালু বলেনি, তা আলফা আমার কত নিতে হবে? 0.05। ওকে, আলফা ইকুয়ালস টু হচ্ছে 0.05। বেশ। আচ্ছা, এই যে আলফাটা, এটা তো অ্যাকচুয়ালি প্রবাবিলিটি, তাই না? আমরা তো সেটাই করি, ওয়ান মাইনাস করে সেটা বের করি, মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রবাবিলিটি। যদি কনফিডেন্সের কথা বলো তখন হচ্ছে 95%, মানে 0.95। আমরা সেই এরিয়া ক্যালকুলেট করে এইভাবে এইভাবে দেখিয়েছিলাম, এখানে 0.95 দেখিয়েছিলাম তোমাদেরকে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি। তো আমার কাজ হচ্ছে যে এই আলফার জন্য আমি এইচ নটটাকে অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব সেটা দেখতে হবে। যদি আমি দেখি যে এই আলফার জন্য এইচ নটটা অ্যাকসেপ্ট হচ্ছে, তার মানে আমার যে প্রবাবিলিটি চেয়েছে, এই কন্ডিশনটা হোল্ড করার জন্য যে প্রবাবিলিটি চেয়েছে, তার অ্যান্সার কত হবে? 0.0। যদি দেখি সেটা হচ্ছে না, তাহলে তখন কি অ্যান্সার হবে? তো করে দেখি। ঠিক আছে, তাহলে আলফা ইকুয়ালস টু 0.05। তাহলে আমার এফ এর ভ্যালু কত হচ্ছে? ক্যালকুলেটিভ ভ্যালু এফ ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটা তোমার সিঙ্গেল পপুলেশন থেকে আসছে, তার মানে সিগমা ওয়ান ইকুয়ালস টু সিগমা টু। তাহলে সিম্পলি আমার ফর্মুলাটা কত দাঁড়াচ্ছে? এস ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এস টু স্কোয়ার। আবার এস ওয়ান স্কোয়ার মানে কত তুমি ধরে নিয়েছো? 4s2 স্কোয়ার ডিভাইডেড বাই এস টু স্কোয়ার। ওকে, তাহলে এস টু স্কোয়ার কেটে যাচ্ছে, 4 হচ্ছে। ওকে, এবার তোমাকে কি বলে ক্রিটিক্যাল ভ্যালুটা বের করতে হবে। তাহলে এফ কখন ক্রিটিক্যাল ভ্যালুটা বের করবে? অ্যাট আলফা 0.05, এবং তোমার কাছে দুটো নিউ বলে দেওয়া আছে। ওকে, দুটো নিউ বলে দিয়েছে। দুটো নিউ কি কি? একটার ভ্যালু হচ্ছে 12, একটার ভ্যালু হচ্ছে 6। 0.05, 12, 6। এবার তুমি টেবিলটা বের করো। হুম, 0.05 বলেছে না? তো তুমি বের করবে, আমার পিডিএফ এর পেজ নাম্বার হচ্ছে, পিডিএফ পেজ নাম্বার 3, আর টেক্সট বুক পেজ নাম্বার হচ্ছে 700। ওটা বের করো। টেক্সট বুক পেজ নাম্বার 700 বা 699, দুটোতেই দেখো একদম টেবিলের উপরে লেখা আছে এফ 0.05 নিউ ওয়ান কমা নিউ টু। মানে এই যে 699 আর 700 পেজ দুটোতে যে টেবিলটা দেওয়া আছে, এই দুটো পেজের টেবিলটা হচ্ছে 0.05 এর জন্য। এবার ডিফারেন্ট নিউ ওয়ান নিউ টুর জন্য হবে। এবার আমার নিউ ওয়ান কত বলেছে, ভালো করে দেখো নিউ ওয়ান কোনটা। নিউ ওয়ানটা হচ্ছে উপরে যেটা আছে, আর নিউ টু তো হচ্ছে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে। ক্লিয়ার? তো নিউ ওয়ান বলেছে 12, 12 কোথায় আছে দেখো? 700 পেজে আছে দেখো 12। আর নিউ টু বলেছে 6, তাহলে ভ্যালু কত আসছে? 12 আর 6 এর জন্য 4। 4 আসছে দেখো, 4.00। প্রত্যেকে দেখো একবার, বুঝতে পারলে কিনা? এই ভ্যালুটা আমি কি করে পেলাম, প্রত্যেকে বুঝতে পেরেছো? 4.00। স্যার 3 হবে না? 3 হবে? 12 আর 6, নিউ ওয়ান হচ্ছে 12, নিউ টু হচ্ছে 6। না, 3 কেন হবে? 4ই তো দেখাচ্ছে এখানে। তুমি কোন টেবিলটা দেখছো? স্যার যে পিডিএফটা গ্রুপে আছে। না না না, তুমি তুমি 699 পেজের পিডিএফটা দেখছো, পেজটা 699 পেজটা দেখছো, ওই পেজটা নয়। দেখো উপরে যেটা আছে না, এটা হচ্ছে নিউ ওয়ান, আর সাইডে যেটা আছে এটা হচ্ছে নিউ টু। এই ভ্যালুগুলো হচ্ছে নিউ টু, আর এই ভ্যালুগুলো হচ্ছে নিউ ওয়ান। এবার দেখো, বুঝতে পারলে? পেয়েছো 4? হ্যাঁ স্যার।
ওকে, বেশ। তাহলে দেখো, এখানে আমার যে এফ এর ভ্যালুটা সেটা এক্স্যাক্টলি ইকুয়ালস টু এফ আলফা হয়ে যাচ্ছে, তাই না? এফ এর ভ্যালুটা এক্স্যাক্টলি ইকুয়ালস টু এফ আলফা হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমি কি করব, রিজেক্ট করব না অ্যাকসেপ্ট করব? উম, যেহেতু এটা নর্মাল ডিস্ট্রিবিউশন নয়, তো আমি এক্ষেত্রে অ্যাকসেপ্ট করতে পারি। তো সেম চলে আসছে, যদি লেস দ্যান হতো অ্যাকসেপ্ট করতাম, আদারওয়াইজ রিজেক্টেড। হুম, এটাকে অ্যাকসেপ্টই করতে হবে, বুঝলে? ফর এফ ডিস্ট্রিবিউশন এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ফর এফ ডিস্ট্রিবিউশন এইচ নট অ্যাকসেপ্টেড। নর্মাল হলে কিন্তু এটাকে আমরা রিজেক্ট করতাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাকসেপ্ট যদি হয়, তার মানে কি আমার যেটা ধরে নিয়েছিলাম অ্যাটলিস্ট 4 টাইমস, এটা তাহলে ট্রু হচ্ছে। তো এটা যদি ট্রু হয়, আমার প্রবাবিলিটি জানতে চেয়েছে, মানে 0.05 প্রবাবিলিটি জানতে চেয়েছে। তো তাহলে অ্যান্সার কত হচ্ছে? সো দ্য প্রবাবিলিটি ইজ 0.05। ঠিক আছে, যাই হোক, এফ ডিস্ট্রিবিউশনের কোশ্চেন হয়তো পাবেন এক্সামে। নেক্সট অফলাইন ক্লাসে তোমাদের এটা শেষ করে দেবো। আচ্ছা, এরপরে যে অফলাইন ক্লাসটা আছে না, সেই ক্লাসটা কেউ মিস করবে না এই কারণেই, আমি যেমন তোমাদের প্রত্যেকবার ইম্পর্টেন্ট টপিক বলে দিই, তো অফলাইন ক্লাসে আমি তোমাদের ইম্পর্টেন্ট টপিক গুলো বলে দেবো। ওকে? বন্ধুদের কাছে শোনার থেকে আমি যখন বলে দেবো মুখে মুখে, তো অনেক কিছু এক্সট্রা বলি, তো সেগুলো শুনে নেওয়াটা বেটার। তো অফলাইন ক্লাসটা মিস করবে না। আর ওই কাই স্কোয়ার টেস্ট অফ গুডনেসটা বাকি আছে, ওটা বলে দেবো, ওটা বলে সিলেবাস শেষ করবো। আশা করি আজকের ক্লাসটা সবার ভালো লেগেছে। চলো, গুড নাইট। কেউ কিছু বলবে? ঠিক আছে, বাই, গুড নাইট।